না না, এ হয় না, আমি পারবো না, আমি পারবো না। কেন কষ্ট দিয়ে চলেছ তুমি আমায়? কি চাও তুমি? মৃত্যুর নিষিদ্ধ আলিঙ্গনে বুকে টেনে নিয়েছ আমায়, সবই দিয়েছ, অস্বীকার করি না, করবার উপায়ও নেই। কিন্তু কিন্তু আর কত পাপ করাবে তুমি আমায় দিয়ে? ব্যথিত কলমের খোঁচায় এইভাবে একের পর। ক্ষণিকের নীরবতা। জানলা দিয়ে বয়ে আসা এক রাশ হিমেল বাতাস ঘুরপাক খেতে খেতে নিঃসঙ্গ পথিকের মতো ঘরের মেঝেতে থাকা কাগজগুলো এক মনে দেখে চলেছে যেন। দলা পাকানো কাগজগুলি যে স্বয়ং মৃত্যুর পরোয়ানা, এক একটি গল্পের ইতিবৃত্ত, যা বহির্জগতের মানুষের কাছে নিতান্তই হাস্যকর কিংবা দুর্বোধ্য। দুমড়ানো মোচড়ানো কাগজগুলির মধ্যেকার প্রতিটি অক্ষর যেন চিৎকার করে কিছু বলতে চায়। সিকিমের এই ছোট্ট কাঠের বাড়িটায় বিশ্রাম ঘরের ফায়ারপ্লেসের নিভু নিভু আলোয় ঘরের খানিক অংশ দৃশ্যমান হলেও সেই বাড়ির দৃশ্য বড়ই অতি প্রাকৃতিক এবং যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের হৃদকম্প হতে বাধ্য। তবে এই বাড়ির মালিক যে নিতান্তই এক উন্মাদ সাহিত্যিক, আপাত দৃষ্টিতে দেখতে গেলে এই মুহূর্তে ঠিক ভয় নয়, বরং এক অনুকম্পা কিংবা অপরাধ বোধ কাজ করছে তার মধ্যে। তার দুই চোখের দৃষ্টি ঘোলাটে, এলোমেলো বাতাসে উড়তে থাকা কাগজগুলো অদ্ভুত ভঙ্গিমায় রূপ নিয়েছে এক বিশালাকায় অবয়বের। প্রতিটি দলা পাকানো কাগজ অদ্ভুতভাবে একে অপরের সাথে সামঞ্জস্য রেখে সেই দেহের ভারসাম্য বজায় রেখেছে যেন। ধীরে ধীরে আরো স্বচ্ছ হলো সেই অবয়ব। শান্ত পাহাড়ের কোল জুড়ে খেলা করছে পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলো। দূরে পাইনের বনভূমি থেকে ভেসে আসছে এক অদ্ভুত সুরেলা বাঁশির আওয়াজ। কোনো এক পথ হারা রাখাল বালক যেন চাঁদের আলো মেখে এই পাহাড় জুড়ে ছড়িয়ে দিচ্ছে সুরের মূর্ছনা। ছোট্ট কাঠের বাড়িটাতে তখনও যেন পিন পতনের নিস্তব্ধতা। উড়তে থাকা সেই সব কাগজগুলো থেকে তখন ঠিকরে বেরিয়ে আসছে এক চোখ ধাঁধানো আলো। খানিক আগে বিড়বিড় করে এক টানা কথা বলতে থাকা এক বছর 30-এর যুবক সেই শূন্যে পাক খেতে থাকা কাগজের পিণ্ডগুলিকে উদ্দেশ্য করে আবারও বলে উঠল, ক্ষমা চাইছি আমি, আমায় ক্ষমা করে দাও। এই দহন জ্বালা আমি আর সইতে পারি না। আমি যে নিতান্তই অপারগ। দীর্ঘ জীবনের ব্যর্থতা, আত্মগ্লানি, প্রতারিত হৃদয়ের ভার বইতে বইতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর তাই। কথাগুলো আবারও বিড়বিড় করে বলে উঠল সেই বছর 30-এর যুবকটি। উড়তে থাকা সেই কাগজগুলোর মধ্যে থেকে বেরিয়ে আসা বেগুনি রঙের আলোক ধীরে ধীরে রূপ নিচ্ছে এক নারী অবয়বে। তার চোখের জায়গাটা শূন্য, সেখানে বিরাজ করছে এক রাশ জমাট বাঁধা অন্ধকার। তার মাথার চুল সাপের ফণার মতো লক লক করে বাতাসে উড়ে চলেছে। সারা মুখ জুড়ে অসংখ্য কাঁটা ছেঁড়ার দাগ স্পষ্ট। তার ঊর্ধ্বাঙ্গ বেষ্টন করে রয়েছে বেশ কিছু কাগজের টুকরো। নিম্নভাগ এক ধূসর কুয়াশায় ঢাকা যেন তার। অনাবৃত দুই হাত সাদা, বর্ণহীন। সেই শরীর থেকে মাটিতে গলে গলে পড়ছে পচা গলা মাংসের স্তূপ। এক দৃষ্টিতে দেখলে মনে হবে বহুকালের প্রাচীন কোনো সমাধি থেকে শতাব্দীর ক্ষুধা বুকে নিয়ে উঠে এসেছে এক পচা গলা, মৃত নির্জীব এক শবদেহ। অধিক স্নায়বিক উত্তেজনা সহ্য করতে না পেরে যুবকটি থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল যেন। বাতাসে ভাসমান সেই স্তূপাকৃতি কাগজের মাঝে ফুটে ওঠা সেই রহস্যময়ী নারী এবার ফিস ফিস করে এক পৈশাচিক কণ্ঠে বলে উঠল, মুক্তি চাই না তোর?
মুক্তি চাই। মুক্ত হতে গেলে পাপ ধুতে হয়। মুক্তি যে আমিও চেয়েছিলাম, দিয়েছিলি তুই? মুক্তি, মুক্তি, মুক্তি। অদ্ভুত কায়দায় সম্পূর্ণ মাথাটাকে ঘাড়ের দিকে ঘুরিয়ে সে ছড়া কাটার ভঙ্গিমায় বলে উঠল, মুক্তির পথে সাফল্যের বলিদান, দেহের কোষ জুড়ে অভিশাপের কথা আজও মহান। শিশির বিন্দু মেখে মাটির নিচে শুয়ে রয়েছে যারা, তারাও যে মুক্তি পেতে চায়, মুক্ত করতে চায় হাজারো অভিশপ্ত প্রাণ। হঠাৎই সেই নারীর ঊর্ধ্বাঙ্গ জুড়ে জড়িয়ে থাকা এক রাশ কাগজের ভিতর থেকে ভেসে এলো এক বুক ফাটানো তীব্র হাহাকার, যেন শত সহস্র মানুষ মরণ আর্তনাদে গুমড়ে গুমড়ে কেঁদে চলেছে। ঘরের ফায়ার প্লেসের নিভু নিভু আলোয় কাঠের দেওয়াল জুড়ে ফুটে উঠল কয়েকটি শব্দ। হ্যাঁ, শব্দই বটে। সেখানে লেখা রয়েছে একটি অসমাপ্ত কাহিনীর কিছু বিশেষ শব্দ। রাতের নিস্তব্ধতা খান খান করে ভেসে এলো এক আর্ত চিৎকার। গলার কাছটায় গেঁথে রয়েছে একটি ধারালো কাঁচের টুকরো। গলার নলি দুই ভাগ হয়ে কেটে গিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছে দলা পাকানো শিরা উপশিরা। গলা থেকে ঝুলছে সেগুলো। এক কঠিন পুরুষালী হাতের হেঁচকা টানে সেই সকল বেরিয়ে আসা গলার শিরা উপশিরাগুলি বাইরে বেরিয়ে আসতেই বুড়ি কাটা গাছের মতো আছড়ে পড়ল সেই নারী শরীর। নিচে গুটিসুটি মেরে বসে থাকা যুবকটি বাঁকা দৃষ্টিতে এক মনে দেখে চলেছে সেই অতি প্রাকৃতিক দৃশ্য। শূন্যে ভাসমান সেই অদ্ভুত দর্শন রহস্যময়ী নারী শরীরটি তখন অদ্ভুতভাবে এঁকে বেঁকে বুকে ভর দিয়ে এগিয়ে আসছে তারই দিকে। যুবকের দৃষ্টি তখন শূন্য, যেন এই পরিণামের বিষয় সে আগেই জানত। সে জানত তার কলমের খোঁচায় জেগে উঠেছে সে, যাকে সে জীবন দিয়েছে, সৃষ্টি করেছে অপূর্ব মাধুর্য বিস্তার করে, যার জন্মদাতা পিতা সে নিজেই। আর এখন এই পিতৃত্বের ভার লাঘব করার সময় এসেছে। অনেক কষ্ট দিয়েছে তাকে, তার চেয়েও বেশি সে নিজে কষ্ট সহ্য করেছে। দিনের পর দিন উঠতে বসতে খেতে ঘুমোতে কানের সামনে তাদের মৃত্যুর আর্তনাদ। উফ, এ যে অসহ্য। কাঠের দেওয়াল জুড়ে তখন একে একে ফুটে উঠেছে সেই সকল চরিত্রগুলির মৃত্যুর পূর্বের বর্ণনা, যা আজ তাকে সমাজে এনে দিয়েছে প্রতিষ্ঠা, এনেছে বিপুল খ্যাতি এবং সম্মান। আজ যে সমাপ্তির পালা, আজ যে মুক্ত হবে সে, আর তারই সাথে মুক্তি পাবে তারাও, যাদের প্রাণ শক্তি, কান্না, মৃদু প্রতিবাদ এবং প্রতারণার অভিশাপ এই কাগজগুলোতে বন্দী হয়ে ডুকরে ডুকরে কেঁদে চলেছে। আধ খোলা জামার পকেট থেকে উঁকি মারছে একটি অদ্ভুত দর্শন কলম। কলমের মাথাটা এক ঝলক দেখলে বোধ হবে কোনো এক বিকৃত নারীর মুখাবয়ব। কলমের মধ্যভাগ কোনো এক অন্তঃসত্ত্বা নারীর ফুলে ওঠা পেটের মতোই ঈষৎ স্ফীত। কলমের ডগা থেকে বেরিয়ে এসেছে সেই কলমের ছুঁচলো অংশটি, যাতে তখনও লেগে রয়েছে জমাট বাঁধা কালচে রক্তের দাগ। পকেট থেকে কলমটি বের করে একবার জুলজুলে চোখে দেখে নিল সে। সামনে দুই হাত পায়ে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে সেই রহস্যময়ী নারী। তার চোখের দুটো গর্ত দিয়ে পিল পিল করে বেরিয়ে আসছে কালো মাছির দল। উড়তে থাকা সেই মাছিগুলো
তাদের ডানায় ভর করে বন বন শব্দে ঘুরে চলেছে মাথার উপরে, ওই ঘুরন্ত ফ্যানটাকে কেন্দ্র করে। বছর 30-এর যুবক স্পষ্ট টের পেল ঠান্ডা সাপের মতো এক শীতল আলিঙ্গন যেন ধীরে ধীরে গ্রাস করছে তাকে। যুবকটির খোলা চোখ তখনও দেওয়ালের দিকেই স্থির। পিছন থেকে ধীরে ধীরে আরো দৃঢ় হচ্ছে সেই ঠান্ডা শরীরের স্পর্শ। যুবকটির সারা শরীরে খেলে গেল এক হিম শীতল উত্তেজনা। উল্টো দিকে মুখ করে বসে থাকা যুবকটিকে দুই হাতে আঁকড়ে এক সাদাটে মুখ ফিসফিসিয়ে কানের কাছে মুখ এনে বলে উঠল, মুক্ত হ, এইবার মুক্তি দে নিজেকে, চালিয়ে দে ওই যে ধারালো নিদের অংশটা, চালিয়ে দে নিজের গলায়। তবেই না মুক্তি ঘটবে। পাইন গাছের বন থেকে তখনও ভেসে আসছে সেই বাঁশির মন কাড়া সুর। ধীরে ধীরে এসে কলমের ধারালো নিবের অংশটি গলার কাছটায় চেপে ধরল। চোখ দুটো বন্ধ করে কার উদ্দেশ্যে যেন বীর বীর করে ক্ষমা প্রার্থনা করল সে। এরপর এক লহমায় চালিয়ে দিল গলার কাছটায়। ফিনকি দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে এলো কাঠের পাটাতনে। ধীরে ধীরে আবারও চোখ দুটো বুজে এলো তার। এইবার মুক্তি, সব কিছুর থেকে মুক্ত সে। আর কোনো অপরাধের বোঝা বইতে হবে না আর তাকে। साहब जी, ओ साहब जी, আরে দরজা খোলিয়ে সাহেব জি, আমি আপনার জন্য সেই কখন থেকে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। দরজা খোলিয়ে সাহেব জি। একরাশ দলা পাকানো কাগজের মাঝে পড়ে রয়েছে একটি শরীর। সিকিমের এই ছোট্ট কাঠের বাড়িটার জানলার ফাঁক গলে ঘরে এসে প্রবেশ করেছে সূর্যের আলো। ঘরের দরজায় টোকা শুনে ধর্মর করে উঠে বসল সেই ব্যক্তিটি, যাকে এতক্ষণ ধরে বাইরে থেকে সাবজি বলে ডাকা হচ্ছিল। গুডাং, দাঁড়াও, খুলছি। ভিতর থেকে ভেসে এলো যুবকটির কণ্ঠ। ধীরে ধীরে সে কাগজের স্তূপ থেকে উঠে দাঁড়ালো সে। চোখ দুটো দুই হাতে কচলাতে কচলাতে দুই হাত তুলে আড়মোড়া ভাঙল। কটকট শব্দে আঙুলগুলো একবার মোটকে নিল সে। বড় একটা হাই তুলে একবার মেঝেতে বিছিয়ে থাকা কাগজের টুকরোগুলি একবার তাচ্ছিল্য ভরে দেখে ঘৃণা মিশ্রিত একদলা থুতু ছিটিয়ে উন্মাদের মতো বলে উঠল, এত সহজে মুক্তি নেই আমার, সবটাই ভ্রম, মায়ার খেলা। কাল রাতে লিখতে লিখতে এত দেরি হয়ে যাবে আমি বুঝতে পারিনি। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি জানিও না। যাকে যাই, গল্পের ক্লাইম্যাক্সটুকু তো শেষ করতেই হবে আজ। এদিকে পাবলিশার্সগুলোর চাপের ঠেলায় আমার প্রাণ উষ্ঠাগত একেবারে। তার উপরে ওইদিকে এমন দুঃস্বপ্ন। না, আজ একটু হাঁটতে বেরোবো ভাবছি। দেখি শান্ত পাহাড়ের কোলে ওই সেমিট্রিতে গিয়ে একটু বসবো। বড়ই শান্ত, আর তার চেয়েও পবিত্র সেই স্থান। নিজের মনেই কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে দরজাটা খুলে দিল সে। বাইরে দাঁড়িয়ে রয়েছে সিকিমের এই ছোট্ট কাঠের তৈরি হোমস্টের একজন কর্মচারী গুরু। হাতে ধরে রয়েছে একটি ট্রে, তাতে ধোয়া ওঠা চায়ের কাপ এবং টোস্ট অমলেট। যুবকটিকে দেখেই এক প্রকার ঝাঁঝিয়ে উঠে সে পাহাড়ি টানে কাটা কাটা বাংলা ভাষাতে বলে উঠল, साहब जी, इतना सवेरा हो गया लेकिन आप दरवाजा नहीं खोल रहे थे। वो मैनेजर बाबू तो चिंताয় পড়ে গিয়েছিলেন। वैसे भी आप सवेरे 7 बजे ब्रेकफास्ट कर लेते हैं, लेकिन आज प्राय 10টা বেজে গেল, এদিকে আপনার দেখা নেই। তাই तो मैनेजर साहब আমায় আপনার ঘরে পাঠিয়ে দিল। कल रात को बहुत देर तक लिख रहे थे क्या साहब? ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজের বান্ডিলগুলো তখনও জানলা দিয়ে ধেয়ে আসা শীতল বাতাসের দাপটে এদিক সেদিক মুক্ত পাখির মতো উড়ে চলেছে।
যেন ডানাবিহীন মৃত চরিত্রগুলোর মুক্তির পথ এইভাবেই প্রশস্ত হচ্ছে। মৃত চরিত্র? হ্যাঁ, মৃতই তো বটে। নইলে খবরের কাগজে যেই সব ব্যক্তিদের নৃশংস হত্যা কাহিনী ফলাও করে প্রতিনিয়ত ছাপা হচ্ছে, সেগুলির পাণ্ডুলিপি যে এই ছোট্ট কাঠের ঘরেই লেখা হয়েছিল, ঠিক বোঝা যাচ্ছে না, তাই না? সমস্ত ব্যাপারটা বড্ড গোলমেলে, বড্ড এলোমেলো, ঠিক ওই ছন্নছাড়াভাবে ছড়িয়ে থাকা কাগজের স্তূপের মতোই। মুখে একটা অদ্ভুত রহস্যময় হাসি ফুটিয়ে যুবকটি গুরুংকে উদ্দেশ্য করে বলে উঠল, ম্যানেজার বাহাদুর বাবুকে আমার তরফ থেকে সুপ্রভাত জানিয়ে বলবেন, প্রখ্যাত ভৌতিক এবং থ্রিলার গল্পের ঔপন্যাসিক সুখেন্দু ভৌমিক আসলে কটা দিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন। আসলে সাহিত্য জগতে যতই নাম যশ এবং খ্যাতির শীর্ষে সিঁড়ি বেয়ে উঠছে ঠিকই, ততই কাজের চাপ বাড়ছে। পাঠকেরা ভিন্ন স্বাদের গল্প চাইছে। আর তাই তো সুদূর কলকাতা ছেড়ে তোমাদের এই সিকিমের শান্ত পাহাড়ের কোলে এই হোমস্টেতে পড়ে রয়েছি। আসলে প্রতিষ্ঠিত ব্যক্তিদের বড় জ্বালা, বুঝলে গুরুং? তাই রাত জাগতে হয় বই কি আমাদের। হ্যাঁ, গুরুং কি বুঝলো তা জানা নেই, তবে তার ছোট ছোট সাদা মুক্তোর মতো দাঁত এবং থ্যাবড়ানো নাকে একটা হাসির ঝলক এনে কুতকুতে দুই চোখ খানিক গোল গোল করে বলে উঠল, अरे साहब जी, আমি পড়াই লিখাই বেশি করতে পারিনি, লেকিন আমার বিটিয়া ও ক্লাস 9-এ পড়ে। ওই মাঝে মাঝে আমায় একটু আপনার গল্প পড়ে শোনায় আর কি। পাহাড়ি মেয়ে হলেও ও বাংলা ইংরেজিটা বেশ ভালোই বলতে পারে। असल में साहब जी, यहाँ के जो कन्वेंट स्कूल में बांग्ला भाषातेও जोर देवा है, ताई हमारी बेटी जब भी उसको समय मिलता है वो कहानी पढ़ के मुझे सुनाती है। उसकी माँ तो गुजर गई है साहब जी, इसलिए मैं ही उसका पिता हूँ और मैं ही उसकी माँ हूँ। मेरी बेटी আপনার খুব বড় ভক্ত। হ্যাঁ, আপনি এখানে উঠেছেন শুনে বারবার আমায় বলে যে বাবা, ওনার বইতে ওনার একটা অটোগ্রাফ নিয়ে আসো। হ্যাঁ, আরে বেশ, তো নিয়ে এসো একদিন তাকে। এই সুখেন্দু ভৌমিক আর যাই হোক ভক্তদের মাথায় করে রাখে। ওরা না থাকলে আজ আমি এই জায়গায় পৌঁছাতেই পারতাম না গুরুং। সেলাম ঠুকে গুরুং বাইরে যেতেই যাবে, ঠিক এমন সময় আবারও ঘুরে দাঁড়ালো আমার দিকে। তার চোখের দৃষ্টি আমার বুক পকেটের সাথে লেগে থাকা ওই কলমটির দিকে স্থির। খানিকক্ষণ সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সে বিড়বিড় করে বলে উঠল, साहब जी, जहाँ की चीज है वहाँ लौटा के आइए, নইলে আপনারই বিপদ। আমি তার দিকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললাম, ঠিক কি বলতে চাইছো গুরুং? আমি কিন্তু ঠিক বুঝতে পারলাম না। साहब जी, ও দূরের পাইন গাছের জঙ্গল পেরিয়ে যে পরিত্যক্ত মনিস্ট্রিটা রয়েছে, এই ঘিরে যে কবরস্থান, আর যাবেন না ওদিকে साहब जी। जहाँ की चीज है वहाँ लौटा दीजिए, नहीं तो। কি সব বলে চলেছো তুমি গুরুং? আর কি বলতে চাইছো নাকি? वो कुछ नहीं, छोड़िए साहब। उम्र हो যাচ্ছে তো, কখন যে কি বলি वो दिमाग ठीक नहीं रहता। कुछ गलत मत समझिएगा साहब। हाँ, मैं अभी चलता हूँ, আপনি খাবারটা খেয়ে নিবেন। হ্যাঁ, সময় করে। হনহন করে গুরুংয়ের হেঁটে যাওয়ার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল সুখেন্দুবাবু। সুখেন্দু ভৌমিক আজ বইপাড়ায় শুধু এক বিখ্যাত ব্যক্তিত্বের নামই নয়, সে আজ একটা ব্র্যান্ড। বিখ্যাত থ্রিলার এবং ভৌতিক গল্পের রচয়িতা সুখেন্দু ভৌমিককে কে না চেনে? ইতিমধ্যে তার রক্তজামিনী, নিষিদ্ধ রজনীগন্ধা এবং কে ডাকে, এই তিনটে ভৌতিক উপন্যাস পাঠক মহলে বেশ সাড়া ফেলে দিয়েছিল। তবে ইদানিং তার সেই জনপ্রিয়তায় কোনো এক অজানা কারণে ভাঁটা পড়ে গিয়েছিল। হয়তো দুর্বল প্লট আর আগের মতো পাঠকদের মন ছুঁতে পারছে না। আসলে প্রতিটি সফল লেখকদের জীবনেই এমন একটা দিন আসে
যখন তারা বড্ড অসহায় বোধ করে নিজের ওপর। চেনা জগতের মানুষগুলো যেন তাচ্ছিল্য ভরে তাকিয়ে বলে, কি হে লেখক মশাই, তরি যে তীরে এসেই ডুবে গেল, ডাঙার মুখার দেখলে কই। এই তো সেইবার বইমেলায় মুক্তহার প্রকাশনী সংস্থার কর্ণধার দিব্যেন্দুবাবু সামনে ডেকে যা নয় তাই বলে অপমান করল। বলল, হ্যাঁ দাদা, আপনি বরং এইবার রিটায়ার করুন। কেন বেকার পড়ে আছেন এই সাহিত্য জগতে? আপনি তো ডুবতেই বসেছেন মশাই। আপনার এইবারে যে লেখা বই, ওই রক্তের খঞ্জনী, মাত্র এই 10 কপি বই বিক্রি হয়েছে, তাও আবার ওই চেনা মহলের লোকজন নিয়েছে বলেই রক্ষে। নইলে যে কি বিপুল অঙ্কের লোকসান আমাদের হতো, আরে টাকাও গুনতে হতো। সেটা তো আমাদের পকেট থেকে যেত মশাই। আপনি বরং ওই রিটায়ারমেন্টটা করুন তো দেখি। সহ্য হয়নি সুখেন্দু। 2 কথা শুনিয়ে চলে এসেছিল সেদিন, কিন্তু সে লেখা ছাড়তে চাইলেও মাথার ভেতর শব্দের নিরন্তর আর্তনাদ এবং সাহিত্য সত্তার অকাল মৃত্যু তাকে দিন রাত পাগল করে তুলছিল। আর তাই তো সে ঠিক করল কটা দিন সিকিমের এই ছোট্ট পাহাড়ি অঞ্চলে দিন কাটিয়ে আসবে। আসলে কলকাতার মতো ব্যস্ত শহরে আর যাই হোক, লেখাটা সেইভাবে আসে না। প্রকৃতির বুকে নিঃস্বার্থভাবে মিশে গিয়ে শরীরে সূর্যের আলো মেখে যে সৃষ্টির জন্ম হয়, সেটা কি বালিগঞ্জের পায়রার খোপের মতো ঘুপচি ফ্ল্যাটে সম্ভব? না, আর ভাবতে পারছে না সে। কালকের দুঃস্বপ্নের রেশ এখনো লেগে রয়েছে তার রাত জাগা ক্লান্ত শরীরে। বাথরুমে গিয়ে ছেড়ে দিল গিজারটি। কল দিয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে আসতে লাগলো ধোয়া ওঠা গরম জল। বালতির গায়ে ঝুলে থাকা মগ দিয়ে সেই জল গায়ে ঢালতে লাগলো সে। চোখ দুটি গভীর আবেশে বুঝে আসছে যেন তার। ওই পুরনো মনেস্ট্রি এবং তার সাথে লাগোয়া সেই পরিত্যক্ত কবরস্থানটা বড় টানতে লাগলো যেন তাকে। এক তীব্র আকর্ষণে ধীরে ধীরে চোখ বুঝে এলো তার। কলকল শব্দে জল পড়ে চলেছে তখনও তার সারা শরীর জুড়ে। তার উন্মত্ত নগ্ন পৌরুষের প্রতিচ্ছবি ফুটে উঠেছে বাথরুমের আয়নায়। ধোয়া ওঠা জলে সেই কাঁচে জমেছে বিন্দু বিন্দু জলের ফোঁটা। তার প্রতিচ্ছবির দিকে একবার তাকিয়ে নিয়ে সে আবারও চোখ বুঝল। কানে ভেসে আসছে ওই দূরের পাইন বন থেকে এক মিষ্টি সুরেলা বাঁশির সুর। এই সুর তার বড্ড পরিচিত, ঠিক যেভাবে পরিচিত সুচরিতা, ঠিক যেইভাবে পরিচয় ঘটেছে ওই বৌদ্ধ মনেস্ট্রির সঙ্গে কিংবা কবরস্থানে খুঁজে পাওয়া সেই কলমের সাথে। আর সেই যে কালকের রহস্যময় নারী, তাকেও সে চেনে। তার শরীরের গন্ধ যে এখনো তার নাকে লেগে রয়েছে। সেই যেদিন প্রথম ওকে দেখেছিল, ওই দিন থেকেই ওকে বড্ড ভালোবাসে। তার শরীরের উষ্ণতা তাকে উন্মাদ করে তোলে। তার হিমশীতল আলিঙ্গনে বারংবার জেগে ওঠে ভিতরের পশু। সে প্রাণপণে চেষ্টা করে তাকে বাধা দিতে, কিন্তু না, সে পারে না। বারবার হেরে যায় সে। এই কলম, এই নারী, এই যে মনেস্ট্রি এবং ওই যে কবরস্থান, সর্বোপরি সেই বাঁশির সুর এবং তার গল্পের প্রতিটি মৃত চরিত্র, এরা প্রত্যেকেই যে একে অপরের সাথে এক অদৃশ্য সুতোর বাঁধনে জড়িয়ে রয়েছে। সুখেন্দু জানে তার অপরাধ ঠিক কি। সে জানে প্রতি রাতের মতো আজও সে আসবে, আজও আবার এক নতুন গল্প তৈরি হবে। সে জানে খবরের কাগজের পাতা জুড়ে আবারও বেরোবে এক নৃশংস হত্যাকাণ্ডের খবর, কিন্তু কেউ তাকে ছুঁতেও পারবে না। আর তারপরেই আরও একবার সফলতাকে ছুঁতে পারবে সে। আয়নায় তখনও অস্পষ্টভাবে দেখা যাচ্ছে তার শরীর। স্নাতরত সুখেন্দু ভৌমিকের ছায়া শরীরটি যেন বড়ই অদ্ভুত, বড় বিচিত্র তার গতিবিধি। আয়নায় যে তার ছায়া পড়েছে, সেখানে দেখা যাচ্ছে বিখ্যাত লেখক সুখেন্দু ভৌমিকের ছায়া শরীর মৃদু মৃদু কাঁপছে যেন।
তার হাতে থাকা কলমটি থেকে এক চোখ ধাঁধানো আলো বেরিয়ে আসছে। তার ঠিক পিছনেই দেখা যাচ্ছে এক অস্পষ্ট নারীর অবয়ব, যার ঊর্ধ্বাঙ্গ জুড়ে কাগজের স্তূপ সাপের ফণার মতো জড়িয়ে ধরে রেখেছে তাকে। খোলা চুলগুলো সাপের ফণার মতোই বাতাসে উড়ছে যেন। 2 হাত পা দিয়ে 1 বছর 10-এর বাচ্চা মেয়ের মতো পিঠে উঠে জড়িয়ে ধরে রয়েছে তাকে। ফিস ফিস করে কানের কাছে মুখ এনে কি যেন এক দুর্বোধ্য ভাষায় বলে চলেছে সে। তার চোখের তারা শূন্য, সেখানে বিরাজ করছে এক রাশ কালো আঁধার। আয়নার ফুটে ওঠা সেই প্রতিচ্ছবির শরীরে লেগে রয়েছে যেন কালো মৃত্যুর হাতছানি। নীরব ভঙ্গিমায় মাথা দুলিয়ে সেও কাঁধে চেপে থাকা মেয়েটির কথা শুনে মাথা নাড়িয়ে কি যেন বিড়বিড় করে বলে চলেছে। মুহূর্তের মধ্যে তার হাতে ধরে থাকা কলম দিয়ে খাতার পাতায় কি যেন একটা খসখস করে লিখে চলেছে সে। তার উদ্ভ্রান্ত দৃষ্টি সেই কাগজের দিকে স্থির। মুহূর্তের মধ্যে আয়নার এই প্রান্তে থাকা সুখেন্দু অনুভব করল তার সারা শরীর যেন জ্বলে যাচ্ছে। গরম জলের মেশিনটি ফুটো হয়ে উষ্ণ জলের ফোয়ারা ধীরে ধীরে পুড়িয়ে দিচ্ছে যেন তার সারা শরীর। সে চিৎকার করে চোখ মেলে চাইল, না, কই, কোথাও তো কিছুই নেই, সবটাই যেন স্বাভাবিক। সে ঘুরে তাকালো আয়নার দিকে। তার সুঠাম নগ্ন পেশিবহুল শরীরে কোথাও কোনো পোড়ার দাগ অবধি নেই। তাহলে আবারও কি দুঃস্বপ্ন? না, আর ভাবতে পারছে না সে। বাথরুমের কলটা বন্ধ করে গিজারের সুইচটা অফ করেই বাইরে বেরিয়ে এলো সুখেন্দু। তখনও টপ টপ করে তার সারা শরীর থেকে ঝরে পড়ছে জলের ফোঁটা। সাদা টাওয়াল দিয়ে শরীর মুছে সে যখন পরনে সেই টাওয়াল জড়িয়ে জানলার ধারের টেবিলে এসে বসল, তখন প্রায় বেলা 11টা পেরিয়েছে। এক ঝাঁক হিমেল বাতাস এসে এলোমেলো করে দিল সুখেন্দুর ভেজা চুল। চা তখন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, তবুও সেই ঠান্ডা হয়ে যাওয়া চায়ে পরম তৃপ্তি ভরে চুমুক দিল সে। তার যে প্রতি রাতেই শীতল আলিঙ্গনের মাঝে উষ্ণতার পরশ পেতে ভালো লাগে, এটাই তার অভ্যেস। টোস্টে কামড় বসাতেই হঠাৎ তার সেলফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে একটা নাম ভেসে উঠেছে। এই নাম তার বড্ড পরিচিত, বড্ড আপন, তবে সেসব কালের গর্ভে ফেলে আসা এক বিষাদময় অতীতের ক্ষত মাত্র। এক রাশ বিরক্তি মুখে ফুটিয়ে ফোনটা ধরল সে। ফোনের ওই প্রান্ত থেকে ভেসে এলো এক মহিলার ঋণ ঋণে কণ্ঠস্বর। কি ব্যাপার তোমার? তোমায় কদিন ধরে কল করে যাচ্ছি, কিন্তু সব সময় ফোনের নেটওয়ার্ক আউট অফ রেঞ্জ বলছে। বলি ব্যাপারটা কি? কোন চুলোর দৌড়ে গিয়ে বসে রয়েছো তুমি? ভদ্রভাবে কথা বলো সুচরিতা, তুমি ভুলে যাচ্ছ যে তুমি কার সঙ্গে কথা বলছো। ও রিয়েলি? কার সাথে কথা বলছি আমি? মিস্টার সুখেন্দু ভৌমিক, সরি, দি মোস্ট ফেমাস রাইটার সুখেন্দু ভৌমিক, ওরফে মাই বিলোভেড এক্স হাজবেন্ড। এই যে শোনো সুখেন্দু, তোমার সাথে রঙ্গ তামাশা করার মতো সময় না আমার কাছে একদম নেই। ডিভোর্সের পর কোর্টের নিয়ম অনুযায়ী প্রতি মাসে যে এলিমানি পাওয়ার কথা ছিল সেটা গত মাসে হাতে পাইনি। শোনো সুখেন্দু, বেশি বাড়াবাড়ি করো না, হ্যাঁ? ফল কিন্তু ভালো হবে না। আমি তোমায় ধনে প্রাণে শেষ করে দেব। ভয় দেখাচ্ছ আমায় সু? যদি তাই ভাবো তাহলে তাই, তবে আমার টাকাটা 2 দিনের মধ্যে চাই, ব্যাস। অনেক বদলে গেছে তুমি সুচরিতা। একদিন তুমি আমায় বলেছিলে শিল্পীর স্ত্রী হতে গেলে নাকি যোগ্যতার চেয়েও সাহসের ঢের বেশি প্রয়োজন। থাক সেসব। এসব ভেবে নিজের মনকে ভারাক্রান্ত করতে চাই না। আমি কলকাতায় নেই, সিকিমে রয়েছি। এই মুহূর্তে আমি আমার নতুন লেখা নিয়ে ভয়ানক ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি গো। এটা শেষ করে জমা দিতে পারলেই একটা মোটা অঙ্কের টাকা পাবো, আর তাতে তোমার এই মাসের বরাদ্দটা দিয়ে দিতে পারবো। তাই
অযথা চিৎকার চেঁচামেচি করে সিন ক্রিয়েট করো না প্লিজ। ও তাহলে বাবু সিকিমে হাওয়া খেতে গিয়েছেন, তা বেশ, তবে টাকাটা যেন সময় মতো পেয়ে যায়, নইলে আমি যে কতটা মারাত্মক হতে পারি সেটা তুমি জানো। বিপ বিপ শব্দ করে ফোনটা কেটে যেতেই মুখ দিয়ে একটা অশ্লীল শব্দ বের করে ফোনটা সশব্দে আছাড় মারল বিছানায়। তার সারা শরীর রাগে ফুঁসছে যেন। দরজার ফাঁক দিয়ে গলানো রয়েছে একটি সংবাদপত্র। এই হোমস্টের নিয়ম অনুযায়ী প্রতিটি ঘরের বোর্ডারকে নিয়মিতভাবে নিউজ পেপার দেওয়া হয়ে থাকে। সে যদি ঘুমিয়েও থাকে তাহলেও তার দরজার ফাঁক দিয়ে গলিয়ে দেওয়া হয়। গায়ে একটা জামা জড়িয়ে নিয়ে সে নিউজ পেপারটা টেনে নিয়ে বিছানায় আয়েশ করে বসল। খবরের কাগজের প্রথম হেডলাইনটা দেখে সে যেন চমকে উঠল। এতটাও প্রত্যাশিত ফলাফল সে আশা করেনি। সেখানে লেখা রয়েছে, মুক্তহার প্রকাশনী সংস্থার কর্ণধার দিব্যেন্দু পালিতের কাল রাত ঠিক 3টে নাগাদ গলার নলি কেটে মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে জানানো হচ্ছে তিনি কোনো এক অজানা কারণে হতাশায় ভুগছিলেন, যা তার ডায়েরির পাতায় কোনো এক অজ্ঞাত ব্যক্তির কাছে বারবার ক্ষমা প্রার্থনা থেকে স্পষ্ট। সেই ডায়েরির পাতায় এও লেখা রয়েছে যে অন্যের শিল্পসত্তাকে অপমান করে তিনি যা ভুল করেছেন তার প্রায়শ্চিত্ত হিসেবে তিনি মৃত্যুকে বেছে নিচ্ছেন এবং তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ওনার মৃত্যুটা বড়ই অদ্ভুত। নিজের হাতে কলমের ধারালো অংশ দিয়ে বারবার আড়াআড়িভাবে চিড়ে ফেলেছেন তিনি। আত্মহত্যার এমন নৃশংস রূপ চেনা মহলে তোলপাড় ফেলে দিয়েছে। ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে প্রথমবার এই কলমের নিব চালানোর পরেই তার গলার নলি কেটে গিয়েছিল, যার ফলে তখনই তার মৃত্যু নিশ্চিত হয়। কিন্তু তারপরেও ওই অবস্থাতেই কেউ কিভাবে একই জায়গায় সেই কলমের ধারালো অংশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে গলার নলি সহ শিরা উপশিরা উপড়ে ফেলে টেনে বাইরে বের করে আনতে পারে, এই বিষয়টি আজও দ্বন্দ্বে রয়েছে। আমরা চেষ্টা করব এই খবরের আপডেট নিয়ে আমাদের পরবর্তী সংখ্যায় আবারও একবার প্রকাশ করার। তবে এটাই প্রথম ঘটনা নয়, এর আগেও এমন বহু নৃশংস হত্যাকাণ্ড ঘটে গিয়েছে কলকাতা শহরের বুকে, যার কোনো সুরাহা পুলিশ প্রশাসন আজও করে উঠতে পারেনি। সুখেন্দুর মুখে ফুটে উঠল এক ব্যঙ্গাত্মক হাসির রেখা। মেঝেতে ছড়িয়ে থাকা দলা পাকানো কাগজগুলির মধ্যে থেকে একটি কাগজ সযত্নে তুলে নিল সে। একটি ধারাবাহিক গল্প, যার শিরোনাম রক্তস্নাত। গল্পটিতে সংবাদপত্রের বর্ণনা অনুযায়ী একজন প্রকাশক কোনো এক লেখককে তার লেখনী সত্তার জন্য চূড়ান্তভাবে অপমান করে, কারণ সেই প্রকাশকের আর্থিক ক্ষয়ক্ষতির কারণ হয়ে উঠেছিল সেই লেখক ব্যক্তিটি। পরবর্তীকালে প্রবল আত্মগ্লানিতে সেই প্রকাশক নিজের গলায় পেনের ধারালো অংশ চালিয়ে গলার নলি কেটে আত্মহত্যা করে। ঘরের মেঝেতে ছড়িয়ে থাকা কাগজগুলোর মধ্যে কিছু পুরনো খবরের কাগজের অংশ রয়েছে, যা সযত্নে মূল সংবাদপত্র থেকে কাটা হয়েছে। অদ্ভুতভাবে সেই সকল মৃত্যুর বর্ণনা আগেই সেই সব হাতে লেখা দলা পাকানো কাগজগুলোর মধ্যে কোনো না কোনো গল্পের অংশে বর্ণিত ছিল। বাঁশির শব্দটা আবারও ভেসে আসছে না? পুরনো মনেস্ট্রি থেকে ভেসে আসছে ঝুলতে থাকা উইন্ড চাইমগুলির টুন টান শব্দ। শব্দটা বড়ই প্রিয় তার। সেটা হচ্ছে আমায় আজ আবারও যেতে হবে। অনেক কথা বাকি রয়ে গেছে, যে অনেক অনেক প্রশ্নের উত্তর যা আজও পাইনি আমি। এছাড়া তার ঋণ পরিশোধ করতে হবে আমায়। আরো অনেক কাজ বাকি রয়ে গিয়েছে। অনেক অজানা প্রশ্নের ঝড় দিন রাত আমায় পাগল করে দিচ্ছে। ধীর পদে শরীরের অনাবৃত নিম্নভাগে প্যান্ট পরে বাইরে বেরিয়ে এলো সুখেন্দু। পাইন গাছের বন থেকে তখনও ভেসে আসছে এক সুমিষ্ট বাঁশির সুর। মনে হচ্ছিল পাইন গাছের নিচে আসনে উপদিষ্ট হয়ে ভগবান গৌতম বুদ্ধের প্রতি প্রবল অনুরাগে কোনো এক সন্ন্যাসিনী
এক মনে বাজিয়ে চলেছে সেই বাঁশি। সন্ন্যাসিনী? হ্যাঁ, তিনি এক মহিলাই বটে। যেদিন প্রথম এখানে এসে এই বাঁশির টানে সুখেন্দু ছুটে গিয়েছিল ওই দূরের পাইন বন ছাড়িয়ে দিগন্ত বিস্তৃত সূর্যের লাল আভায় উদ্ভাসিত ওই বৌদ্ধ মঠটির দিকে, ঠিক সেই দিনই তাকে প্রথমবার দেখেছিল। রুমটেক মঠটি বৌদ্ধ শিক্ষার একটি উল্লেখযোগ্য কেন্দ্র হিসেবে ইতিহাসে প্রসিদ্ধ এবং এখানে একটি সোনার স্তূপ এবং 16তম কর্মপায়ের একটি মূর্তি সহ বেশ কিছু মূল্যবান ধ্বংসাবশেষ রয়েছে। মঠে একটি বৃহৎ গ্রন্থাগারও রয়েছে, যাতে বিরল পাণ্ডুলিপি এবং ধর্মগ্রন্থ রয়েছে। এই মঠে সত্যি অত্যাশ্চর্য স্থাপত্য রয়েছে বটে। এটি একটি ঐতিহ্যবাহী তিব্বতী শৈলীতে ডিজাইন করা, যার চারপাশে সুন্দর ল্যান্ডস্কেপ বাগান এবং চারপাশের পাহাড়ের মনোরম দৃশ্য রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় এই বৌদ্ধ মনেস্ট্রির সাথে লাগোয়া এক কবরস্থান, যেখানে মাটির অতল গহ্বরে শুয়ে রয়েছে অমৃত যোগে সমাধিস্থ মৃত সন্ন্যাসী কিংবা সন্ন্যাসিনীর লাশ। তাদের শরীরে আজও লেগে রয়েছে এক অনাবিল পবিত্র শুভ্রতা। বৌদ্ধ ধর্মের দ্বারা অনুপ্রাণিত এবং ব্রতী এই সকল নরনারীদের মৃত শরীর অদ্ভুতভাবে মমির আদলে তৈরি। তারা মনে করেন একদিন ঠিক আবারও জেগে উঠবেন এবং এই পৃথিবীর বুকে আবারও ফিরে আসবেন, ঠিক যেইভাবে সুখেন্দু দেখেছিল তাকে, আম্রপালিকে, ওই পাইন বনের জঙ্গলে বাঁশি হাতে এক মনে সুর বাঁধতে। আম্রপালি কি নামে ডাকবে তাকে? নগরগণিকা, বীরঙ্গনা, যাকে রাজদেশে পতিতা রূপে নিযুক্ত করা হয়েছিল? 2500 বছর পূর্বে এই ভারতবর্ষের বুকে যার জন্ম, তার রূপ, যৌবন এবং যৌবনোদ্দীপক নৃত্যরত ভঙ্গিমা প্রলুব্ধ করে নানান দেশের রাজা মহারাজাদের। বৈশালী নগরীর বুকে সেই আম গাছের নিচে খুঁজে পাওয়া সেই অসামান্য রূপসী কখন যে নগর গণিকা থেকে রূপান্তরিত হলো এক বৌদ্ধ সন্ন্যাসিনীতে, সেই বিষয়ে ইতিহাস বহু কথা বলে যায়। বৈশালী নগরে আম্রকুঞ্জে তার বিলাসবহুল প্রাসাদের সকল সুখ, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে পরিধান করেছিলেন সন্ন্যাসিনীর বেশ, গ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্ম। যে আম্রপালিকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় পিতা এবং পুত্রের মধ্যেও লেগে গিয়েছিল প্রচণ্ড রক্তক্ষয়ী সংগ্রাম। সম্রাট বিম্বিসার এবং তার পুত্র অজাতশত্রুর একই সাথে একই নারীর প্রতি দেখা দিয়েছিল দুর্বলতা। তিনি স্বয়ং গ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্ম। তিনি যে গৌতম বুদ্ধের শিষ্য শ্রমণকে মন দিয়ে ফেলেছিলেন, তিনি চেয়েছিলেন তাকে নিজের করে পেতে। যেই নারী শত সহস্র রাজার বিবাহের প্রস্তাবকে সবিনয়ে প্রত্যাখ্যান করে, সেই আম্রপালি বৌদ্ধ সন্ন্যাসীর শ্রবণের সংযম, দৃঢ়তা, ন্যায়নিষ্ঠ ভাব এবং ভগবান বুদ্ধের প্রতি অনুরাগ মুগ্ধ করেছিল এবং তিনি দীক্ষিত হয়েছিলেন বৌদ্ধ ধর্মে। আর সেই আম্রপালিকে পাওয়ার তীব্র বাসনায় বারংবার সুখেন্দু ছুটে চলেছে ওই বৌদ্ধ মঠের দিকে, যেখানে আম্রপালির সাথে তার প্রথম সাক্ষাৎ। তখনও কানে ভেসে আসছে সেই বাঁশির সুর। পরিত্যক্ত বৌদ্ধ মঠ পেরিয়ে সে এসে পৌঁছল কবরস্থানটিতে। ধীরে ধীরে একটি কবরের পাশে বসে পড়ল সে। কবরের গায়ে কান রাখল অতি সন্তর্পণে। শুনতে পেল সেখান থেকে তখনও বেরিয়ে আসছে সেই সুর, যার মাধুর্য ছড়িয়ে পড়েছে এই পুরনো ঐতিহ্যবাহী মঠ ছাড়িয়ে ওই পাইন বনের ভিতরে। মঠ এবং তার সংলগ্ন স্থানটির প্রতিটি কোণ থেকে বর্ষিত হয়ে চলেছে সেই মধুর ধুন। দূর থেকে শুনলে মনে হবে হয়তো পাইন বন থেকে ভেসে আসছে।
খানিক দূরে এগিয়ে গেলে বোধ হবে হয়তো সেই প্রাচীন মনেস্ট্রিতে বসে কেউ বাজিয়ে চলেছে এই বাঁশি, কিন্তু না, শব্দের উৎসস্থল যে এই কবর, যার ফলকে গোটা গোটা অক্ষরে খোদাই করা রয়েছে আম্রপালির নাম। সে জানে আর খানিক বাদেই সন্ধ্যা ঘনিয়ে আসবে, কালো আধার ঢেকে দেবে এই পাইন বনকে। ততক্ষণ অবধি তাকে অপেক্ষা করতে হবে, করতেই হবে, নইলে যে তার দেখা পাওয়া যাবে না। খানিকক্ষণ কি যেন ভেবে নিয়ে সে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে এগিয়ে গেল সেই বৌদ্ধ মঠের দিকে। পকেটের কাছে তখনও দেখা যাচ্ছে সেই কলমটি। কলমটির আগা জুড়ে এক নারীর শরীর খোদাই করা রয়েছে এবং গোড়ার দিকটা তীক্ষ্ণ ছুচলো লোহার ফলার মতো। শতাব্দীর প্রাচীন এই অভিশপ্ত কলমটি যে যুগের পর যুগ ধরে লিখে চলেছে নানান কাব্যগাথা, আজ সেটি তার করায়ত্ত। ভাঙা দেওয়াল টপকে সে ধীরে ধীরে প্রবেশ করল মঠে। মঠের মাথায় উড়ে চলেছে একটি লাল পতাকা, হাওয়ার তালে তালে আন্দোলিত হচ্ছে সেটি। লাল ঘরটিতে প্রবেশ করে এদিক সেদিক একবার তাকিয়ে নিল সে। এটি একটি প্রাচীন গ্রন্থাগার, যেখানে রয়েছে বহু দুষ্প্রাপ্য পুঁথি। এখানে রয়েছে মৃত ব্যক্তিকে জীবিত করার মন্ত্র এবং জীবিত ব্যক্তির ভাগ্য কিভাবে নিজের হাতে শেষ করা যায় সেই সকল স্যাটানিক রিচুয়ালের কথাও। প্রতিটি ধর্মেই রয়েছে আলো আধারের খেলা। প্রাচীন লাইব্রেরি পেরিয়ে মঠের মন্ত্রণা কক্ষ দিয়ে যাওয়ার পথে পড়বে দেবতা ক্লোভেনের সুবিশাল মূর্তি। দেবতা ক্লোভেন, যিনি অশুভ শক্তির আধার এবং শয়তানের পূজারীদের উপাস্য। তার মাথায় রয়েছে দুটি শিং, পায়ের পাতার জায়গায় পশুর খুর। এই তো দেখা যাচ্ছে তাকে, নরম সূর্যের আলোয় আলোকিত তার লালচে দেহ। সুখেন্দু থরথর করে কাঁপতে কাঁপতে বসে পড়ল তার পায়ের তলায়। মুখ দিয়ে উচ্চারিত হতে লাগলো এক দুর্ভেদ্য মন্ত্র। সে বলতে লাগলো, হে প্রভু, শক্তি দাও আমায়, শক্তি দাও এই কলম জুড়ে যা তুমি আমায় দিয়েছ প্রভু। আমি যে আমার আত্মাকে অর্পণ করেছি তোমার চরণে, পেয়েছি প্রচুর খ্যাতি, সম্মান এবং পাঠক মহলের ভূয়সী প্রশংসা। প্রভু আজ আবারও এসেছি এই কলমে শক্তি সঞ্চার করতে। প্রভু, তোমায় বলি দেবার ক্ষমতা আমার নেই, আর তাই তো তুমি আমায় দিয়ে লিখিয়ে নিয়েছ সকলের মৃত্যুর পরোয়ানা। আমার হাতে তুলে দিয়েছ আমার প্রেয়সীকে, আম্রপালি, যার রূপে ধ্বংস হয়ে গিয়েছিল গোটা বৈশালীনগর, যিনি হয়ে গিয়েছিলেন এক সর্বত্যাগী সন্ন্যাসিনী। আজ তার প্রাচীন মমিতে তুমি প্রাণ সঞ্চার ঘটিয়েছ প্রভু। গৌতম বুদ্ধের প্রতি তার অসীম শ্রদ্ধার বলে বলিয়ান সেই পবিত্র আত্মাকে কলুষিত করে এনে দিয়েছ আমায়। হে মহান শয়তান দেবতা ক্লোভেন, প্রতিদিনের মতো আবারও এসেছি আমি আমার শরীরের রক্ত দিয়ে তোমায় তুষ্ট করতে। এই কলম যা তোমার দান, এই কলমের অভিশপ্ত আঁচড়ে আমি আমার একটি গল্পে কেড়ে নিয়েছি আমার শত্রুদের প্রাণ। আজ আবারও একজনের প্রাণের বলিদান দিতে চলেছি আমি। বুক পকেট থেকে কলমটা বের করে বুকের চামড়ায় একটা টান দিল সে। গল গল করে বেরিয়ে আসতে লাগলো টাটকা তরল। ক্লোভেনের মার্বেল পাথরের স্থির নিশ্চল চোখ দুটো যেন নিমেষে জ্বলে উঠল। আজ আবারও এক নতুন খেলার শুরু, এক নতুন আদিমতম প্রতিশ্রুতি রক্ষার খেলা। প্রথম যেই দিন দেখেছিল তাকে, ছুটে এসেছিল এই বৌদ্ধ মঠের কবরস্থানটিতে। কবরের ভিতর থেকে ভেসে আসা সেই বাঁশির সুরেলা মূর্ছনায় হতবিহ্বল হয়ে মন্ত্রমুগ্ধের মতো সরিয়ে ফেলেছিল কবরের প্রাচীন ফলক। কবরের ঢাকনা সরিয়ে প্রথম যখন তাকে দেখেছিল, আঁতকে উঠেছিল সুখেন্দু।
এও কি সম্ভব? যুগ যুগ ধরে ধ্যানে লীন সেই অপরূপা নারীর মৃত শরীর জুড়ে তখনও যেন লেগেছিল যৌবনের কামনা। সেই কামনার আগুনে যুগের পর যুগ ধরে মুগ্ধ হয়েছে বহু রাজা, যিনি স্বেচ্ছায় গ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্ম। আজ তার শরীর সমাধিতে লীন হয়ে বসে রয়েছে একইভাবে। কোলের কাছে রাখা একটি জরা জীর্ণ প্রাচীন বাঁশি, যে বাঁশির সুর শুনেছে বৈশালী নগরের সকলেই, যে বাঁশির সুর এক পর্যায়ে উন্মাদ করে দিত সকল সম্ভ্রান্ত বংশের সন্তানদের। বীরাঙ্গনা কিংবা নগরবধূ, তাকে যে নামেই ডাকা হোক না কেন, আজ সে যে সুখেন্দুর বড়ই আপন। প্রতি রাতে তার দেহটি কাঁধে তুলে নিয়ে সে হেঁটে যায় ওই দূরের হোমস্টে কটেজটিতে। সে তার কানে ফিস ফিস করে বলে চলে এক একটি দুর্বোধ্য গল্পের প্লট, যেখানে স্বয়ং শয়তান তার শরীরে ভর করে ওই কলম দিয়ে লিখিয়ে নেয় সুখেন্দুর এক একটি শত্রুর মৃত্যুর পরোয়ানা। শয়তান জেগে উঠেছে, পায়ের তলার মাটি বারবার কেঁপে কেঁপে উঠছে। সুখেন্দু তার জামাটা এক টানে খুলে ফেলে তার বুকটা চিতিয়ে ধরল ক্লোভেনের সামনে। পর্বত প্রমাণ সেই দানবের শরীরটা ধীরে ধীরে এগিয়ে আসছে। মাথার বাঁকানো শিং দিয়ে বেরিয়ে আসছে চোখ ধাঁধানো লালচে আভা। ধীরে ধীরে চোখ বুঝল সুখেন্দু। মনেস্ট্রির প্রাচীন লাইব্রেরিতে এসে খুঁজতে খুঁজতে পেয়ে গিয়েছিল এক অতি প্রাচীন পুঁথি। সে খুঁজে পেয়েছিল কিভাবে কোডেক্স গিগাসের মাধ্যমে শয়তানকে আহ্বান জানানো যায়। কোডেক্স গিগাস, যার প্রতিটি অংশে রয়েছে সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের তথ্য এবং জ্ঞান ভাণ্ডার। বইটিতে মৃত মানুষের চামড়া দিয়ে তৈরি মোট 310টি পৃষ্ঠা ব্যবহৃত হয়েছে। বইটির দৈর্ঘ্য প্রায় 36 ইঞ্চি এবং প্রস্থ প্রায় 20 ইঞ্চি। 165 পাউন্ড ভারী বইটি প্রায় 8.7 ইঞ্চি মোটা। নানান হাত ঘুরতে ঘুরতে আজ এই সুপ্রাচীন বইটি খুঁজে পেয়েছে এই মঠের গ্রন্থাগারে। এক রাতের মধ্যে স্বয়ং শয়তানকে আহ্বান করে যেই কারারুদ্ধ সন্ন্যাসী এই বইটি শেষ করেছিলেন, তিনি শয়তানকে তার আত্মা উৎসর্গ করেন। ফলস্বরূপ রাজার দণ্ডাদেশ থেকে মুক্তি পেলেও শয়তান তাকে মুক্তি দেয়নি। পুরাকালে প্রতি সন্ধ্যায় এই মঠে যেমন বুদ্ধের আরাধনায় লীন থাকত সকলে, ঠিক সেই সময় এই বিশাল মঠের দক্ষিণ প্রান্তে কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসী স্বয়ং শয়তানের আরাধনা করতেন। আজ তার প্রকৃত সত্তা স্বয়ং শয়তানের করায়ত্ত। শয়তানের লোলুপ জিভটা ঘুরে চলেছে সুখেন্দুর বুক জুড়ে। ফোঁটা ফোঁটা তরল শুষে নিচ্ছে সেখান থেকে। প্রবল এক ক্লান্তি এবং একই সাথে অলৌকিক শক্তির উন্মাদনায় সুখেন্দুর গোটা শরীর কেঁপে কেঁপে উঠছে। খানিক পরেই ওই কলম ফিরে পাবে তার শক্তি। ওই কলম যা দিয়ে স্বয়ং প্রভু লিখেছিলেন শয়তানের বাইবেল। তিনি যে স্বয়ং ওই কলম তাকে দান করেছেন, তারই সাথে আম্রপালির শরীরে তিনি প্রতি রাতে প্রাণ প্রতিষ্ঠা করেন। জেগে ওঠে সে, আজও আসবে। কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে চলবে নানান গল্প কথা। আর কয়েক মুহূর্ত, আর তারপরেই মুক্তি, মুক্তি! ওই ওই সুচরিতার হাত থেকে চিরকালের জন্য মুক্তি। কথাগুলো বলে বিকট শব্দে হেসে উঠল সুখেন্দু। ততক্ষণে শান্ত হয়েছে শয়তান।
তার স্থির নিশ্চল মূর্তির মুখে ফুটে উঠেছে এক প্রচ্ছন্ন হাসির রেখা। মাটি থেকে ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো সুখেন্দু। তাকে যে এবার ফিরতে হবে। কবরখানা থেকে আবারও ভেসে আসছে বাঁশির মন কাড়া সুর। কবরের ভারী পাথরের ঢাকনা সরিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক অবিকৃত নারীর শরীর। না, ঠিক অবিকৃত বলা ভুল। তবে দীর্ঘদিন ধরে মমি করে রাখা সেই নারীর শরীরে কোনো এক অদ্ভুত কায়দায়, কোনো এক জাদু বলে প্রতি রাত্রে গজিয়ে ওঠে মাংসের স্তূপ। ফিরে পায় সেই শতাব্দীর প্রাচীন হারিয়ে যাওয়া লাবণ্য। সুখেন্দু ধীরে ধীরে এগিয়ে চলল কবরস্থানের দিকে। খানিক দূরে যেতেই সে অনুভব করল একটি ভারী শরীর তার পিঠে চেপে বসেছে। যেন তার হিমশীতল আলিঙ্গন স্পষ্ট অনুভব করছে সে। আম্রপালি, তুমি এসেছ, ফিরে এসেছ মৃত্যুর ওপার থেকে। সুখেন্দুর কথায় ধীরে ধীরে তার কাঁধে চেপে থাকা সেই নারী তার কানের সামনে মুখ এনে ফিসফিসিয়ে বলে উঠল, আমায় যে আসতেই হতো, তুমি যে মুক্তি দাও না আমায়। গৌতম বুদ্ধের আদর্শে দীক্ষিত হই ত্যাগী সন্ন্যাসিনীর শরীরে প্রবেশ করাও শয়তানের আত্মা। যে শরীরে আজও আমার আত্মা সমাধিস্থ রয়েছে, সেই একই শরীরে তুমি প্রবেশ ঘটাও তার। পাপ করাও আমায় দিয়ে প্রতি রাতে, বাধ্য করাও আমায় নৃশংস হত্যাকাণ্ডের পাণ্ডুলিপি নির্মাণ করতে। আমার যে কষ্ট হয় তুমি বোঝো না, বোঝো না? একই শরীরে কখনো পবিত্র আর অপবিত্র আত্মা একসঙ্গে বাস করতে পারে না। তুমি তো সর্বপ্রথম আমায় চেয়েছিলে, তাই না? চেয়েছিলে যাতে আমার নিষ্প্রাণ শরীরে পুনরায় প্রাণ প্রতিষ্ঠা হয়। তুমি মঠের গ্রন্থাগারে অনুপ্রবেশ ঘটিয়ে খুঁজে পেতে চেয়েছিলে কিভাবে প্রাচীন বৌদ্ধ সন্ন্যাসী যারা সাধনকালে সমাধিস্থ অবস্থায় মৃত্যুবরণ করত, কিভাবে তাদের প্রাণ ফেরানো যায়। তুমি যে তোমারই গল্প লিখে চলেছ, হত্যা করে চলেছ নতুন ছন্দে। কলমের খোঁচায় লিখে চলেছ এক একটি উপন্যাস, যা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে চলেছে। প্রথম কয়েকটি খণ্ডে তুমি তোমার জীবনের সাথে জড়িত এক একটি মানুষের মৃত্যু নিশ্চিত করেছ। তুমি জানতে যা এই কলম দিয়ে গল্পের আকারে লিপিবদ্ধ হবে সেটাই বাস্তবে ঘটবে। তোমার জীবনের এক একটি শত্রুকে এই অভিশপ্ত কলমের দ্বারা শেষ করতে চেয়েছ তুমি, যা দিয়ে স্বয়ং শয়তান এক রাতের মধ্যে লিখেছিল কোডেক্স গিগাস। আজ কার পালা সাঙ্গ করবে তুমি, যার হত্যার বর্ণনা কাল সারা রাত ধরে লিখে বারবার কুচি কুচি করে ছিঁড়ে দিচ্ছিলে তাকে? তোমার স্ত্রী সুচরিতা কি? তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আমার এই ধারাবাহিক উপন্যাসের নাম হত্যার হাতে খড়ি। এই নামকরণ আমি এমনিতে করিনি আম্রপালি। এই উপন্যাসের প্রতিটি খণ্ডে যে পৈশাচিক হত্যালীলার বর্ণনা আমি দিয়েছি, সেখানে কোনো এক অদৃশ্য আততায়ীকে প্রচ্ছন্নভাবে দেখানো হয়েছে যে আইনের ধরাছোঁয়ার সম্পূর্ণ বাইরে। একদিকে আমি শয়তানকে জাগিয়ে তুলে তাকে তুষ্ট করে এই কলমের ক্ষমতা পেয়েছি, অন্যদিকে তোমায় পেয়েছি নিজের করে, যে প্রতি রাতে আমায় প্রতিটি হত্যালীলার নিখুঁত বর্ণনা আমার কানে কানে বলে যায়। কিন্তু
কিন্তু কাল আমার গল্পে আমি সুচরিতাকে মারতে পারিনি, আর তাই বারবার সেই সব হত্যা কাহিনী লিখেও নিজের হাতে শেষ করে দিয়েছি। আমি যে তাকে বড্ড ভালোবাসতাম আম্রপালি, কি করে মারবো আমি তাকে, আমায় বলতে পারো? পরক্ষণেই আজ সকালের ঘটনাটা ভেবে রাগে তার সর্বশরীর জ্বলে উঠল। ঈষৎ ঝুঁকে থাকা শরীরটা টানতে টানতে সে হোমস্টের দিকে এগিয়ে যেতে যেতে পিঠে চেপে বসা সেই নারীর আবছায়া অবয়বটার দিকে চেয়ে বলল, আম্রপালি, আম্রপালি, আজ শেষ রাত, আজ এই উপন্যাসের শেষ ভাগে আমি না না আমি না আমি না আমার গল্প হত্যা করবে তাকে। এই কলমের আঁচড়ে জাগিয়ে তুলব স্বয়ং শয়তানকে। তিনি যে ক্ষুধার্ত, আর তুমি, হ্যাঁ তুমি আমায় বলবে এই হত্যাকাণ্ডের কর্মসূচির সুবিস্তৃত বিবরণী, যা আমি লিপিবদ্ধ করব আমার খাতার পাতায়। কোনো এক অভাগা গর্ভবতী নারী এবং তার আত্মাকে শয়তান ক্লোভেনকে বলি প্রদত্ত করে সৃষ্টি হয়েছিল এই কালজয়ী কলম, যা দিয়ে মৃত্যুর দণ্ডপ্রাপ্ত এক সন্ন্যাসীর আকুল আহ্বানে স্বয়ং শয়তান এসে লিখেছিল এই শয়তানের বাইবেল। তাই এই কলমে খোদিত রয়েছে সেই গর্ভবতী নারীর প্রতিরূপ। এই কলম তোমায় স্বয়ং শয়তান দিয়েছেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য। সুখেন্দু, তুমি জানো না তুমি কি ভুল করতে চলেছ। কাজ শেষ হওয়ার পর শয়তান স্বয়ং তোমারও প্রাণ কেড়ে নেবে, এবং সেই কাজ সে আমায় দিয়ে করাবে। একদিকে তোমায় সে দিচ্ছে অপার যশ, খ্যাতি, অন্যদিকে আমার সাহচর্য এবং গল্প লিখনে আমার সহায়তা। কিন্তু এর পরিবর্তে সে ধীরে ধীরে আবারও নতুন রূপে ফিরে আসছে এই কলমের মাধ্যমে। এর থেকে মুক্তি নেই, না তোমার, না আমার, না শয়তান যাদের হত্যা করেছে তাদের আত্মার। তাই সময় থাকতে এই কলম যদি তুমি কাউকে উপহার হিসেবে দিয়ে যেতে পারো, তবে হয়তো তুমি মুক্তি পাবে। কিন্তু তার আগে মুক্ত করো আমায়। আমার যে পুনরায় জাগরণের সময় উপস্থিত, নির্বাণ লাভের সময়, আমার ধ্রুব গৌতম বুদ্ধের আদেশে আমার মৃত শরীর আবারও জেগে উঠবে। না, সেটি শয়তানের দ্বারা হবে না, সেটি হবে স্বয়ং ঈশ্বরের ইচ্ছায়। আম্রপালির কথাগুলো শেষ হতে না হতেই সেই নারী শরীরের মধ্যে থেকে আবারও ভেসে এলো এক কর্কশ কণ্ঠ। সুখেন্দু, আমি যে একমাত্র তোমার, প্রতি রাতে ফিরে ফিরে আসবো। আমি বিলিয়ে দেব মৃত্যুর পরোয়ানা এই ঈশ্বর দ্বারা সৃষ্ট পৃথিবীর বুকে। ক্ষমতা চাই, অসীম ক্ষমতা চাই। চাই পৃথিবীর মানুষ যাতে আমায় দেব জ্ঞানে পুজো করে। মুক্তি নেই, কারণ মুক্তি নেই, না তোমার, না আমি যাদের মেরেছি তাদের, আর না আম্রপালির। ওইদিকে তখন হোমস্টের ম্যানেজার বাহাদুর অস্থিরভাবে পায়চারি করে চলেছে। সামনে মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে এই হোমস্টের কর্মচারী গুড়াং। ধীরে ধীরে মাথা তুলে সে বলল, मैनेजर बाबू, साहब जी को मैंने कितनी बार मना किया, लेकिन उन्हें सुन ले तो बार बार किसे टाने जो उन्हें छुट्टे चले वो मुझे नहीं पता बाबू। वो जगह
वो जगह बड़ोई अपवित्र আছে সাহেব। ও জায়গায় স্বয়ং দেও থাকেন, দেও। রাবিশ, জাস্ট কিপ ইউর মাউথ শাট গুরুং। প্রাচীন গালগপ্প আমি মানি না, বিশ্বাস করি না সব কিছুই। তবে আমার ভয় একটাই, ওনার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। ওই দিকটা খুবই নির্জন এবং জনমানব শূন্য। সুখেন্দু বাবু একজন নামকরা লেখক, হাই প্রোফাইল ব্যক্তি। ওনার যদি কোনো ক্ষতি হয় তাহলে সিকিম পুলিশ আমায় ছাড়বে কেন? আর এই যে ব্যবসা করে দুটো পয়সা উপার্জন করছি, সেই পথটাও তো বন্ধ হয়ে যাবে, তাই না? ম্যানেজার সাহেব, मैं क्या कहता हूँ, আপনি মাথা ঠান্ডা রাখুন। উনি হয়তো এক্ষুনি চলে আসবেন। ঘড়িতে কটা বাজে দেখেছো তো? সন্ধে প্রায় 7টা হতে চলল। পাহাড়ে এমনিতেই দ্রুত রাত নামে, এ কি আর কলকাতা পেয়েছ? নেই, মতলব। আমতা আমতা করে কিছু একটা যেন বলতেই যাচ্ছিল গুরু, কিন্তু ঠিক সেই সময় কাঠের দরজায় মৃদু টোকা শোনা গেল। গুরুং বলে উঠল, ওই ও সাবজি চলে এসেছেন। হ্যাঁ, যাই, আমি গিয়ে বরং দরওয়াজা খুলে আসি। হ্যাঁ চলো, তোমার সাথে আমিও যাই। আজ এর একটা হেস্তনেস্ত করতেই হবে আমায়। ম্যানেজার বাহাদুর এবং গুরুং ধীরে ধীরে এগিয়ে চলল নিচের দিকে। কাঠের সিঁড়িতে ঠক ঠক করে তাদের পায়ে চলার শব্দ হচ্ছে। বাইরে ঠান্ডায় কাঁপতে থাকা সুখেন্দুর ঈষৎ বাঁকা শরীরটা সেই শব্দ শুনে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল দরজার দিকে। খানিক পরেই সশব্দে খুলে গেল দরজাটা। এক ঝাঁক হিমেল বাতাস প্রবেশ করল ঘরে। খানিকটা ঝাঁঝের সুরেই ম্যানেজার বলে উঠল, কোথায় গিয়েছিলেন মিস্টার ভৌমিক? চাপ চাপ অন্ধকার থেকে ধীরে ধীরে ঘরে প্রবেশ করল সুখেন্দুর ঈষৎ বেঁকে যাওয়া শরীর। সে ধীর কণ্ঠে বলে উঠল, এই একটু ঘুরতে বেরিয়েছিলাম। বুঝতেই তো পারছেন লেখক মানুষ আমি, প্রকৃতির মাঝে একটু বিলীন না হলে আমার আবার প্লট আসতে চায় না। সে আপনি যেখানে ইচ্ছে যান, তাতে দ্বন্দ্ব নেই, কিন্তু এই হোমস্টের একটা নিয়ম আছে যে সন্ধ্যে 7টার আগে ঢুকতেই হবে। আমাদের এখানকার সকল বোর্ডাররাই এই নিয়ম পালন করে এসেছে, এই আপনি বাদে। যদি কোনো বিপদ হতো তাহলে এর জবাব তো আমাকেই দিতে হতো, তাই না সুখেন্দু বাবু? আমায় ক্ষমা করবেন ম্যানেজার বাবু, এমনিতেই আমার কাজ হয়েই এসেছে। হয়তো কাল সকালেই আমি চলে যাব। কথাগুলো বলে গটগট করে চলে যেতে যেতে আরও একবার দাঁড়িয়ে পড়ল সুখেন্দু। এইবার সে গুরুংকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি বলছিলে না গুরুং যে তোমার মেয়ে আমার লেখার বড় ভক্ত? ওকে কাল আসতে বলো। কালকেই আমি এই হোমস্টে ছেড়ে কলকাতা ফিরে যাব, তাই তাকে একটি ছোট্ট উপহার দিয়ে যেতে চাই, এবং তারই সাথে আমার স্বাক্ষর। কথাগুলো দ্রুততার সাথে বলে সে ধীরে ধীরে তার ঘরে প্রবেশ করল। ঘরের দরজা বন্ধ করে ফায়ার প্লেসের সামনে জড়ো করে রাখা কাঠের স্তূপে আগুন ধরালো। ধীরে ধীরে সারা শরীর থেকে পোশাক খুলে ফেলে নগ্ন শরীরে গিয়ে বসল ফায়ার প্লেসের আগুনের সামনে। ধীরে ধীরে সে একটি কাগজ টেনে নিয়ে খসখস করে তাতে লিখতে শুরু করল হত্যার হাতে খড়ি উপন্যাসটির শেষ অধ্যায়। কানের সামনে ফিস ফিস করে তাকে সমস্ত কাহিনী বলে চলেছে এক অদ্ভুত দর্শন নারী। সেই নারীর অবয়ব সুখেন্দুর চোখে প্রাগৈতিহাসিক যুগের সেই অপরূপ রূপসী নগর গণিকা আম্রপালি হলেও প্রকৃতপক্ষে তার রূপ যে বড়ই কদর্য। তার চোখের জায়গায় দুটি কালো গর্ত, তার হাতে ধরে রাখা বাঁশির সুরের মূর্ছনা ছড়িয়ে পড়েছে দিগন্ত পেরিয়ে ওই পাইন বনের ভিতর। রাতের সাদা জ্যোৎস্না মাখা এই হোমস্টের ভিতরে নেমে এসেছে নিশ্ছিদ্র রজনীর কালো ছায়া। সে ছাড়া আর কেউ এই বাঁশি শুনতে পাচ্ছে কিনা তা তার জানা নেই। বাঁশি বাজাতে বাজাতে সে এক টানা দুলে চলেছে। তার শরীরের গন্ধ সুখেন্দুর কাছে অতি প্রিয় হলেও বাস্তবে তার শরীর থেকে নির্গত হচ্ছে তীব্র মাংস পচা গন্ধ। তার চোখের শূন্য কোটর হতে পিল পিল করে বাইরে বেরিয়ে আসছে কালো পোকার দল।
ঘাড় বেয়ে নেমে আসছে তারা। অদ্ভুত ভঙ্গিমায় একে একে জড়ো হতে থাকছে ওই সাদা পাতায় এবং রূপ নিচ্ছে এক একটি কালো অক্ষরের। অদ্ভুত দর্শন সেই কলম যেন আবারও জেগে উঠছে আরো এক শিকারের রক্ত তৃষ্ণার লালসা নিয়ে। অদ্ভুত সেই বাঁশির সুর যেন আচ্ছন্ন করছে তাকে। কালো পোকার দলগুলি নিঃসারে কলমের গোড়ায় জড়ো হতে হতে মিশে যাচ্ছে তাতে। সৃষ্টি হচ্ছে আরো এক ধ্বংসাত্মক গল্প, যেখানে রয়েছে আক্রোশ, তীব্র ঘৃণা এবং প্রতিহিংসা পরায়ণতা। কাঁধে চেপে থাকা সেই রহস্যময়ী নারীর মুখে দেখা দিল এক কুটিল হাসির রেখা। বাঁশি থামিয়ে সে কানের কাছে মুখটা এনে ফিসফিসিয়ে বলে চলল, রাত তখন 3টে। কলকাতার ব্যস্ত শহরে নেমেছে নিস্তেজ শিথিলতা। এসি চেয়ারে গা এলিয়ে দিয়ে কলকাতার বিখ্যাত ভৌতিক এবং থ্রিলার গল্পের লেখক সুখেন্দু ভৌমিকের স্ত্রী সুচরিতা কানে লাগানো ব্লুটুথ হেডফোনটি অন করে গান শুনে চলেছে। সারাদিনের পরিশ্রান্ত শরীরটা যেন আর চলতেই চায় না। দুলতে থাকা শরীরটা যেন এক গভীর সুখ স্বপ্নের আবেশে আচ্ছন্ন। অতঃপর মুক্তির পালা। দীর্ঘ সময়ের ক্লান্ত দাম্পত্য জীবনে হাঁপিয়ে উঠেছিল সে। সুখেন্দু মানুষটা এমনিতে মন্দ নয়, তবে বড্ড একগুঁয়ে আর কল্পনা বিলাসী। একজন স্ত্রী কি চায় সে সব সময় তার ঠিক বোধগম্য হয় না। তার জগৎ ওই 4 দেওয়ালের ভিতর সাদা পাতার সামনে। এক একটি চরিত্রের জন্ম দিতে দিতে সে ভুলেই গেছে যে তারও স্ত্রী রয়েছে। পাবলিকেশন হাউসের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সুচরিতার আলাপ হয় মুক্তাহার প্রকাশনীর দিব্যেন্দু বাবুর সাথে। দীর্ঘ আলাপচারিতা ক্রমশ রূপ নেয় গভীর প্রেমালাপে। এক উন্মাদগ্রস্ত লেখকের স্ত্রী ধীরে ধীরে তার সকল চাওয়া পাওয়াকে বিলিয়ে দেয় দিব্যেন্দু বাবুর বাহুডোরে। সবটাই জানতো সে লেখক। সবকিছু জেনেও দিনের পর দিন নিজেকে আরো বেশি করে ডুবিয়ে দিল ব্যস্ততায় আর তার লেখনী সত্তা জুড়ে। মাঝে মাঝে শুনতে পেত সে তার স্ত্রীর খিলখিলে হাসির আওয়াজ ওই পাশের ঘর থেকে। কিন্তু সে অপারগ। ঘনমুগ্ধ পাঠিকা ছিল সুচরিতা। এক প্রেস কনফারেন্সে আলাপ হয় সুখেন্দুর সাথে। সুখেন্দু বরাবরই একা থাকা পছন্দ করত, কিন্তু যতই হোক পুরুষের মন তো। নারীর জ্বালাময়ী যৌবনার দীপক ওই মায়া ভরা চোখের সামনে গল্পে কতক্ষণ। সিকিমের ঘরে বসে এক মনে লিখে চলেছে সুখেন্দু। তার কানে ভেসে আসছে সেই নারীর পৈশাচিক গলার স্বর। খানিক বিরতি টেনে সেই কণ্ঠ আবারও বলে উঠল, থামলে যে বড়। আজ তো তোমার খুশির দিন সুখেন্দু। প্রথমে দিব্যেন্দু বাবু, তারপর আজ এই সুচরিতা। তোমার পথের শেষ কাটাকে উপড়ে ফেলার পরেই তো শয়তানের কাজ শেষ। তারপরে আমার মুক্তি। আর
আর তারই সাথে সুখেন্দু ভৌমিক, তুমিও যে শয়তানকে নিজের আত্মা দান করেছ, এই অভিশাপের ভাগীদার যে তোমাকেও হতে হবে। স্বয়ং আমার প্রভু শয়তান প্লাবনের আদেশে আমি যেইভাবে আমার কাজ সম্পন্ন করছি, ঠিক একইভাবে সেই সকল মানুষগুলোর আত্মাকে প্রভুর কাছে দান করছি। আমার প্রতিটি কথা আমি পালন করেছি। আমি জানি এই অভিশাপের হাত থেকে মুক্তির উপায়। সুখেন্দু, আমার এই মমি হয়ে যাওয়া শরীরটিতে এই মুহূর্তে দুটি আত্মার বাস। বহু স্থান ঘুরে বহু শত সহস্র বৎসর পরে আমি আবার জেগে উঠব। এই বিশ্বাসে আমায় এই মঠে নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেই সময় আগত প্রায় প্রতি রাতে জেগে উঠি আমি। সন্ন্যাস ধর্ম গ্রহণকালে সবই ত্যাগ করে এসেছিলাম, কিন্তু আমার আম্রকুঞ্জের প্রাসাদের এই বাঁশিটি শুধুমাত্র সঙ্গে নিয়ে এসেছিলাম। প্রতি রাতে আমি এই বাঁশি বাজাই, যা শুনে তুমি ছুটে এসেছিলে আমার কাছে। এরপর আমার মমি হয়ে যাওয়া শরীরটা দেখে তুমি যে আমি ঘৃণা করনি, বরং ভালোবেসেছিলে, পেতে চেয়েছিলে আমায়। তারপরে তো তোমার নীতিভ্রম ঘটে। তোমার দীর্ঘকালের ব্যর্থতা, স্ত্রীর প্রতারণা, এই সকল ঘটনা তোমায় বিভ্রান্ত করে তোলে। এই পরিত্যক্ত মঠ থেকে তুমি খুঁজে পেলে শয়তানের বাইবেল, যাতে লেখা রয়েছে কিভাবে আমার শরীরে সময়ের আগে প্রাণ সঞ্চার করানো যায়, এবং তারই সাথে খুঁজে পেলে এই কলম, যা দিয়ে লেখা হয়েছিল এক রাতের মধ্যে কৌটেক্স গিগাস বইটি। এই কলমেও লেগে রয়েছে এক অন্তঃসত্ত্বা মায়ের হাহাকার, যেখানে শয়তান সেই গর্ভবতী মায়ের প্রাণ কেড়ে নিয়েছিল এবং জন্ম দিয়েছিল এই কলমের। ইতিহাসের পাতায় শয়তানের বাইবেল উল্লেখ থাকলেও এই কলমের কোনো উল্লেখ নেই। এও লেখা নেই যে স্বয়ং শয়তান নিজে এই বাইবেল লেখেননি মোটেই। তিনি এই কলম তুলে দিয়েছিলেন সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত সন্ন্যাসীর হাতে। বাকি কাজ করেছিল এই কলম। একদিকে তুমি আমার শরীরে শয়তানের পবিত্র আত্মাকে প্রতিস্থাপন করলে, আর অন্যদিকে সেই অভিশপ্ত পুঁথি থেকে খুঁজে নিলে কিভাবে আমায় প্রতিটি ঘটনার উল্লেখ করে এক নৃশংস হত্যাকাণ্ডের কাহিনী লেখা যায়, শেষ করে ফেলা যায় পথের কাঁটাকে। সুখেন্দু, এখনো সময় আছে। বন্ধ করো এইসব, নইলে তোমায় কেউ বাঁচাতে পারবে না। আমি কাল রাতে এবং আজ সকালেও তোমায় স্বপ্নের মাধ্যমে বোঝাতে চেয়েছিলাম যে তোমার অন্তিম পরিণতি কতটা ভয়াবহ হতে চলেছে, কিন্তু না, তুমি মূর্খ, ক্ষমতার দম্ভে অন্ধ তুমি। তাই তুমি আমার ইশারা বোঝনি। আজ আমার এই শরীরে অবস্থান করছে দুটি আত্মা, একটি আমার এই আম্রপালির, আর অন্যটি শয়তানের। তাকে কতটা ধরে রাখতে পারবো জানি না,
কিন্তু ওই যে ও আমায় বাধা দিচ্ছে। তুমি সাবধান হয়ে যাও, এখনো সময় আছে সুখেন্দু। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ধীরে ধীরে মিলিয়ে গেল তার কথাগুলো। মেয়েটির ঘাড়টা সামান্য হেলে পড়ল যেন। আবারও চোখ তুলে চাইল সে। তার চোখে মুখে খেলা করছে প্রবল বিতৃষ্ণা। ঘর ঘর শব্দ করতে করতে পৈশাচিক কণ্ঠে সে বলে উঠল, থামলে কেন? শেষ করে দাও, ওকে বাঁচিয়ে রেখো না। লেখো লেখো সুখেন্দু, লেখাটা শেষ করো। মন্ত্রমুগ্ধের মতো আবারও হাতে উঠে এলো কলমটি। ধীরে ধীরে সেই কাগজে আবারও ফুটে উঠল কয়েকটি অক্ষর। এই কাহিনীর শেষ দৃশ্য। ওইদিকে তখন কলকাতার বাড়িতে সুচরিতা সেই গল্পের অংশের মতোই কানে গোজা ব্লুটুথ হেডফোন লাগিয়ে গান শুনে চলেছে। জানলা দিয়ে প্রবেশ করছে ল্যাম্পপোস্টের আলো। আলো আধারিতে সুচরিতা খেয়াল করল সেখানে দাঁড়িয়ে রয়েছে এক অস্পষ্ট ছায়ামূর্তি। তার লম্বা ঘন চুল যেন মাটি স্পর্শ করেছে। নারী অবয়বটি ধীরে ধীরে মাটি ছেড়ে শূন্যে ভাসমান অবস্থায় এগিয়ে আসতে লাগলো তার ঘরের দিকে। সুচরিতার বাড়ির জানালার কাছে চোখ এনে এক দৃষ্টিতে দেখতে লাগলো তাকে। সে যে স্বয়ং ইল, শয়তানের অর্ধাঙ্গিনী, যার জন্ম স্বয়ং ইভিলের হাঁটুর অংশ থেকে, যে প্রলুব্ধ করেছিল পৃথিবীর প্রথম মানব সন্তান আদমকে জ্ঞান বৃক্ষের ফল খেতে। এ যে সেই ইল যে আদমকে নিজের করে পেতে চেয়েছিল এই সমস্ত বিশ্বের রানী হতে। তাকেই স্বয়ং শয়তান নিজের স্বার্থে গর্ভবতী অবস্থায় বলি দিয়ে সৃষ্টি করেন এই অদ্ভুত দর্শন কলম, যা দিয়ে লেখা হয়েছিল কোডেক্স গিগাস। আজ তাকে আবারও একবার রক্তে রাঙাতে হবে। তার প্রভুর পায়ে এনে দিতে হবে আরেকটি বলি প্রদত্ত আত্মা। সুচরিতা স্থির চোখে তাকিয়ে রইল জানলার বাইরে। তার চোখের পাতা পড়ছে না। সে তাকে হাতের ইশারায় ঘরের টেবিলটার দিকে দেখিয়ে কি যেন নির্দেশ করছে। মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়ালো সে। টেবিলে দেখা যাচ্ছে একটি কলম, কিন্তু এমন অদ্ভুত দর্শন কলম যে এই বাড়িতে এর আগে দেখেনি সে। কলমটি বড়ই অদ্ভুত, যার আগায় রয়েছে একটি গর্ভবতী নারীর যন্ত্রণা ক্লিষ্ট অভিব্যক্তি। পেটের কাছটা ঈষৎ ফোলা তার। কলমের গোড়াটা তীক্ষ্ণ ধাতব ফলার মতো ধারালো। জানলার ওই প্রান্তে থাকা সেই নারী অবয়ব ধীরে ধীরে তার গলার কাছটায় আঙুল এনে তার তীক্ষ্ণ হাতের নখের দ্বারা চিড়ে দিতেই সুচরিতা সেই কলমটি গলার কাছে এনে তার ধারালো অংশটা এক নিমেষে চালিয়ে দিল গলা লক্ষ্য করে। কাটা কলা গাছের মতো আছড়ে পড়ল শরীরটা। বারবার কেঁপে কেঁপে উঠছে সেটি। ধীরে ধীরে গলার নলি বাইরে বেরিয়ে এলো। কাঁপতে থাকা শরীরটা ধীরে ধীরে তলিয়ে গেল এক চির নিদ্রায়। সিকিমে তখন আবারও নেমে এসেছে এক রোদ ঝলমলে সকাল। ফায়ার প্লেসের সামনে বসে থাকা নিজের অর্ধনগ্ন দেহটিকে টানতে টানতে নিয়ে চলল বিছানায়। তার চোখে মুখে তখনও লেগে রয়েছে ক্লান্তির রেশ। ধীরে ধীরে উঠে বসল সে। মেঝেতে ছড়িয়ে রাখা কাগজগুলো একত্রিত করে একবার চোখ বুলিয়ে নিল সুখেন্দু ভৌমিক। বাহ, বেশ বেড়ে হয়েছে তো লেখাটা। হ্যাঁ, একদিকে শত্রু নিধন, অন্যদিকে সাফল্যের ডঙ্কা। আহা, তবে আজই এই অভিশাপকে বিদায় জানাতে হবে। কিন্তু কে উপহার জিচিয়ে নিতে চাইবে? ঠিক তখনই ঘরের দরজায় টোকা দিল গুরুম। সাবজি, ও সাবজি, বলছি একটু দরওয়াজাটা খোলেন,
हमार बिटिया के संगे नहीं एसेছি। आपने कहा था ना उनको वो ऑटोग्राफ दिवेन। একটু দরজাটা খোলেন সাবজি। সুখেন্দুর মুখে ফুটে উঠল এক ক্রূর হাসি। সে খুঁজে পেয়েছে আর একজন ধারককে, যে এই অভিশাপকে বহন করে নিয়ে যাবে। ট্রেনে উঠে পকেট থেকে সেলফোনটা বের করে একটা নম্বর ডায়াল করল সুখেন্দু। গল্প কতটা কার্যকরী হয়েছে সেটা তো জানতে হবে, তাই না? নইলে যে বৃথা পণ্ডশ্রম। তার কাজ সে যথারীতি পূর্ণ করেছে বটেই, তবে একটা খুঁত থেকে গিয়েছে। নম্বরটি যথারীতি একবার বেজে উঠতেই একটা অচেনা গলা ভেসে এলো। হ্যালো, কে বলছেন? আমি সুচরিতার এক্স হাজবেন্ড সুখেন্দু ভৌমিক কথা বলছি, কিন্তু আপনি কে? আমি বালিগঞ্জ থানার ইনভেস্টিগেশন অফিসার বিনয় রায়। আমরা আজ সকালেই ওনার লাশ এই বাড়ি থেকে উদ্ধার করেছি। আজ সকালেই বাড়ির কাজের মেয়েটি যখন বাড়ির মালকিন দরজা খুলছিল না বা খুলতে দেরি হওয়ার দরুনই ওনার সন্দেহ হয়। পাড়ার ক্লাবে উনি খবর দেন এবং পাড়ার ক্লাবের লোকেরাই আমাদেরকে ফোন করে জানায়। আচ্ছা, আপনি এই মুহূর্তে কোথায় আছেন মিস্টার ভৌমিক? ইন্সপেক্টর, আমি কদিন সিকিমে ছিলাম। এই খানিক আগেই ট্রেনে উঠলাম, আর তারপর তো কান্নায় ভেঙে পড়ে সুখেন্দু। তবে এ যে কুমিরের কান্না, সেটা বোঝা এতটাও সোজা নয়। মিস্টার ভৌমিক, প্লিজ কাঁদবেন না, আমরা চেষ্টা করছি। আপনি যত দ্রুত সম্ভব থানায় পৌঁছে আমার সাথে যোগাযোগ করবেন, কেমন? বিপ বিপ শব্দ করে ফোনটা কেটে যেতেই আয়েশ করে ট্রেনের সিটে হেলান দিয়ে বসল সুখেন্দু। এক রাশ ঠান্ডা হাওয়া তার চুল এলোমেলো করে দিয়ে যাচ্ছে। গভীর আবেশে বুজে আসছে তার চোখ। ঠোঁটের কোণায় লেগে রয়েছে এক রহস্যময় হাসির রেখা। নিজের মনে বিড়বিড় করে সে বলে উঠল, সাবাস সুখেন্দু, আই এম প্রাউড অফ মাইসেলফ। কি সুনিপুণভাবে প্রতিটি হত্যাকে গল্পের মাধ্যমে ঘটিয়ে আজ সেই কলম আমার অন্ধ ভক্তের হাতে উপহার স্বরূপ তুলে নিয়ে আবার কলকাতা ফিরে যাচ্ছি। না, ছোট মেয়েটির জন্য খারাপ লাগছে বটে, কিন্তু কি আর করা যাবে? Soul sacrifice is the main part of satanic ritual. শয়তান যখন কোনো কাজ করে তার পরিবর্তে ছিনিয়ে নিয়ে যায় এক একটি তাজা প্রাণ। কিন্তু যে তাকে আবাহন জানিয়েছে তাকেও যে ঢলে পড়তে হবে মৃত্যুর কোলে। কিন্তু না, আর না, শয়তানের দেওয়া উপহার গ্রহণ করেছে গুরাঙের মেয়ে। নিজের হাতে যে স্বাক্ষর করেছি তার বইতে। তারপর এইবার আমার মুক্তি। ট্রেনের গতি বাড়ছে ধীরে ধীরে। এক রাশ কুয়াশা ভেদ করে ট্রেনটি এগিয়ে চলেছে। আবেশে চোখ বুঝল সুখেন্দু। মুক্তি, মুক্তি, মুক্তির তৃষ্ণায় কেঁদে চলেছে বুভুক্ষ হৃদয়। তবু ওই অন্তহীন নীরবতার মাঝে মুছে গিয়েছে অসফলতার ক্ষত। আজ আমি আবারও সফল, ফেলে এসেছি অতীতে স্মৃতির ক্ষত চিহ্ন। হঠাৎই সুখেন্দু দেখতে পেল ট্রেনের কামরায় ধীরে ধীরে জড়ো হচ্ছে এক রাশ ঘন কালো কুয়াশা। ধীরে ধীরে সেটি রূপ নিচ্ছে এক অদ্ভুত দর্শন নারী অবয়বে। তার পেট ঈষৎ ফোলা, মাথার চুল কোমর ছাপিয়ে মাটি স্পর্শ করেছে তার। ধীরে ধীরে সে আঙুল তুলে দেখালো সুখেন্দুর বুক পকেটের দিকে। সুখেন্দু মন্ত্রমুগ্ধের মতো তুলে নিল সেই কলম। এক রাশ ধোঁয়ার আবর্তে সারা কামরা যেন জনশূন্য।
ধীরে ধীরে সে অতি পরিচিত সেই অদ্ভুত দর্শন কলমটি তুলে নিয়ে গলা লক্ষ্য করে চালিয়ে দিল। ফিনকি দিয়ে রক্ত বেরোলো সেখান থেকে। ধীরে ধীরে লুটিয়ে পড়ল সে ট্রেনের মেঝেতে। ট্রেনের কামরা জুড়ে তখন রীতিমতো হইচই পড়ে গিয়েছে। এক রাস কৌতূহলী চোখ ঘিরে ধরেছে তাকে। কানে ভেসে আসছে টুকরো টুকরো কথা। ওগুলোকে ট্রেনেই আত্মহত্যা করতে হয়, এদিকে ফেরা তারা রয়েছে। পাশ দিয়ে আরো একজন ভদ্রলোক বলে উঠল, আরে ইনি তো একজন নামকরা লেখক সুখেন্দু বাবু, ওনার ছবি তো আমি দেখেছি। ক্যাচ শব্দ করে ধীরে ধীরে থেমে গেল ট্রেনটি। ছুটে আসছে কয়েকজনের পায়ে চলার শব্দ। রেল পুলিশের কিছু লোক স্ট্রেচারে করে নিয়ে গেল সুখেন্দুর গলার নলি কাটা দেহ। এদিকে সিকিমের একটা ছোট্ট কাঠের ঘরে এক 14 বছরের মেয়ে বিড়বিড় করে নিজের মনে কি সব যেন বলে চলেছে, লিখে চলেছে এক গল্প। তার পিঠে বসে রয়েছে এক নারীর ছায়া শরীর, বিড়বিড় করে বলে চলেছে সে এক গল্প। ক্লাস 9-এর সেই ছোট মেয়েটার কলমে জড়ো হচ্ছে তার পিঠে বসে থাকা সেই রহস্যময় নারীর চোখ থেকে বেরিয়ে আসা পিল পিল করতে থাকা কালো পোকার দল। মন্ত্রমুগ্ধের মতো খাতার পাতায় লিখে চলেছে সে এক নতুন গল্প, যেখানে এক লেখক তার অপরাধের ধারাবাহিকতা বজায় রাখতে নিজের আত্মাকে শয়তানের বলি প্রদত্ত করেছে এবং অবশেষে সে শয়তানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েও তার প্রতিজ্ঞা রক্ষা করেনি। ফলস্বরূপ এই মুহূর্তে স্বয়ং শয়তান তার আত্মাকে কেড়ে নিল। ঠিক যেইভাবে সে শয়তানকে ব্যবহার করে নিজের স্বার্থ রক্ষা করেছে, ঠিক একইভাবে শয়তান খুঁজে নিয়েছে আর এক আধার।